বঙ্গভবনে নিস্তব্ধতা কি তবে কোনো এক ভয়াবহ ঝড়ের আগমনী সংকেত? সংসদ ভবনের পরিচিত করিডোর, কিন্তু আজকের বাতাসে বিষাক্ত ধোঁয়া। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু মঞ্চে দাঁড়িয়ে আছেন। এক সময়ের হাসিনা সরকারের বিশ্বস্ত লাঠিয়াল, আজ তিনিই গাইছেন ফ্যাসিবাদ বিরোধী সুর। এটি কি রাষ্ট্রপতির ভাষণ, নাকি এক রক্তহীন করা প্রতারণার নাটক? সংসদের ভেতরে টেবিল চাপড়ানোর শব্দ কি কেবল সাধুবাদ, নাকি আসন্ন কোনো ভয়াবহ পতনের পদধ্বনি? পর্দার আড়ালে কি শুরু হয়ে গেছে শাহাবুদ্দিন চুপ্পুর বন্দী হওয়ার কাউন্টডাউন? আজ আমরা উন্মোচন করছি সেই নীল নকশা, যেখানে ক্ষমতার দাবার বোর্ডে দাবার ঘুঁটি উল্টে গেছে। আপনি কি প্রস্তুত এই রহস্যময় সত্যের মুখোমুখি হতে? প্রস্তুত হন, কারণ আজ আমরা এমন কিছু গোয়েন্দা তথ্য আপনাদের মাঝে ব্যবচ্ছেদ করব, যা দেখলে আপনার পায়ের নিচ থেকে মাটি সরে যাবে। শাহাবুদ্দিন চুপ্পুর উত্থান কোনো সাধারণ রাজনৈতিক গল্পের মতো নয়। এটি এক অদ্ভুত ও আঁকাবাঁকা যাত্রাপথ, যার প্রতিটি বাঁকে লুকিয়ে আছে ক্ষমতার মোহ এবং বিশ্বাসঘাতকতার গন্ধ। পাবনার সেই ছাত্রলীগ নেতা থেকে দেশের 22তম রাষ্ট্রপতি হওয়ার পেছনের সম্পূর্ণ রাজনৈতিক জার্নিটি বিশ্লেষণ করলে দেখা যায়, তিনি শুরু থেকেই হাসিনার সবচেয়ে নির্ভরযোগ্য দাবার ঘুঁটি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। হাসিনার শাসনামলে তিনি এমন এক ব্যক্তি ছিলেন, যার দিকে চোখ পড়লে সাধারণ মানুষের শির দ্বারা দিয়ে শীতল স্রোত বয়ে যেত। তার ক্যারিয়ারের প্রতিটি স্তরে জড়িয়েছিল হাসিনার প্রতি অন্ধ আনুগত্য। কেন শেখ হাসিনা তাকে বেছে নিয়েছিলেন? উত্তরটা খুব সহজ। যিনি নিজের বিবেককে ক্ষমতার দাসের কাছে বিক্রি করে দিতে পারেন, তিনিই তো একনায়কতান্ত্রিক শাসকের জন্য সবচেয়ে বিশ্বস্ত পাহারাদার। রাষ্ট্রপতির চেয়ারে বসে তিনি যে 133টি অধ্যাদেশ জারি করেছিলেন, তার প্রতিটি স্বাক্ষরে ছিল ফ্যাসিবাদী শাসনের ছাপ। আজকে যখন তিনি জিয়ার নাম মুখে আনছেন, তখন সেই অতীতের দিনগুলো আমাদের মনে করিয়ে দেয়, তিনি কি আসলেই ভুল পাল্টেছেন, নাকি এটি কেবল আত্মরক্ষার এক মরিয়া অভিনয়? তিনি যখন সেই পুস্তিকা থেকে পাঠ করছিলেন, তখন তার হাতের কাঁপন কি ক্ষমতার পতনের ইঙ্গিত দিচ্ছিল, নাকি তা ছিল এক ঘাতকের আত্মগোপনের শেষ চেষ্টা? 12ই মার্চ 2026 দুপুর 12টা, সংসদের চারপাশ ঘিরে রেখেছে কড়া নিরাপত্তা বলয়। কিন্তু সেই নিরাপত্তাও কি আটকাতে পেরেছিল ভেতরের উত্তেজনা? যখন রাষ্ট্রপতি সংসদ কক্ষে প্রবেশ করলেন, তখন বিরোধী দলের সদস্যরা যেন ফুঁসে উঠলেন। এটি ছিল এক অভাবনীয় দৃশ্য। নিরাপত্তা বাহিনী এবং বিরোধী দলীয় সংসদ সদস্যদের মধ্যে তখন চলছিল এক স্নায়ুযুদ্ধের মতো টানাপড়ন। বিরোধী দলীয় সংসদ সদস্যরা যখন রাষ্ট্রপতিকে গণহত্যার দোষর বলে সম্বোধন করলেন, তখন পুরো হাউসে এক পিন পতন নীরবতা নেমে আসে, যা মুহূর্তেই আবার শোরগোলে রূপ নেয়। এক পর্যায়ে অবস্থা এমন দাঁড়ায় যে বিরোধী দলীয় সদস্যদের হাউস থেকে জোরপূর্বক সরিয়ে নেওয়ার আভাস পাওয়া যায়। ওই মুহূর্তের উত্তেজনা ছিল বর্ণনাতীত। চারিদিকে শোরগোল, মাইকের শব্দ আর নিরাপত্তা বাহিনীর বুটের আওয়াজ, সব মিলিয়ে সংসদ কক্ষ তখন এক রণক্ষেত্রে পরিণত হয়েছিল। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সামনেই বিরোধী দলীয় সদস্যরা হাউসের ওয়েলে নেমে আসেন এবং রাষ্ট্রপতির ভাষণের প্রতিলিপি ছিঁড়ে ফেলেন। এই যে নাটকীয় টানাপোড়েন, তা সংসদীয় রাজনীতির ইতিহাসে এক কলঙ্কিত এবং একই সাথে উত্তেজনাকর অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। নিরাপত্তা বাহিনীর এক ঊর্ধ্বতন কর্মকর্তা যখন বিরোধী দলকে নিবৃত করার চেষ্টা করছিলেন, তখন তাদের সাথে যে বাকবিতণ্ডা হয়, তা ছিল অভূতপূর্ব। এটি ছিল রাজনীতির সেই অন্ধকার দিক, যেখানে আইন ও ক্ষমতার লড়াই একাকার হয়ে গিয়েছিল। যে মানুষটি দীর্ঘ সময় হাসিনার পদলেহন করেছেন, আজ তিনিই কিনা হাসিনার স্বৈরাচারী কর্মকাণ্ডের ফিরিস্তি দিচ্ছেন। এটি কি নিছক গিরগিটির মতো রং বদলানো, নাকি অস্তিত্ব রক্ষার লড়াই? যিনি আজ জুলাই গণহত্যার বিবরণ দিচ্ছেন, সেই একই ব্যক্তি কি হাসিনার ফ্যাসিবাদী শাসনামলে নীরব ছিলেন না? যখন ছাত্র জনতার রক্তে রাজপথ রঞ্জিত হচ্ছিল, তখন শাহাবুদ্দিন চুপ্পু ছিলেন হাসিনার সেই আশীর্বাদ পুষ্ট রাষ্ট্রপতি। আজ তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলছেন, বাংলাদেশ জিন্দাবাদ বলে স্লোগান দিচ্ছেন, কিন্তু মানুষ কি ভুলে গেছে তার আসল চেহারা? ক্ষমতার স্বাদ বদলের সাথে সাথে যাদের মেরুদণ্ড নমনীয় হয়ে যায়, ইতিহাস তাদের ক্ষমা করে না। শাহাবুদ্দিন চুপ্পুর এই বক্তব্য আসলে দেশের প্রতি ভালোবাসা নয়, বরং নিজের গর্দান বাঁচানোর এক নিখুঁত পর্দার আড়ালের ষড়যন্ত্র। তিনি এখন হাসিনাকে নিয়ে বিষাদগার করছেন, যা তার ব্যক্তিত্বের চরম অবক্ষয়েরই বহিঃপ্রকাশ। এই রং বদলানোর দৃশ্য কি আমাদের মনে করিয়ে দেয় না সেই রূপকথার ধূর্ত শেয়ালের কথা? কিন্তু বাস্তবে এই শেয়ালের শিকার হওয়ার কি পালা শুরু হয়নি? ইনভেস্টিগেটিভ রিপোর্ট বলছে, শাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে মামলার ফাইল প্রস্তুত। দেশের গোয়েন্দা সংস্থাগুলো এখন তার প্রতিটি পদক্ষেপ নজরে রাখছে। তিনি সংসদে যে বক্তব্য দিয়েছেন, তা তার জন্য রক্ষা কবচ হওয়ার চেয়ে বরং কাল হয়ে দাঁড়াতে পারে। কেন তিনি আটক হতে পারেন? প্রথমত, তিনি জুলাই গণহত্যার অন্যতম একজন পরিকল্পনাকারী বা সহায়ক হিসেবে চিহ্নিত। দ্বিতীয়ত, ক্ষমতা
টিকিয়ে রাখার লোভে তিনি যে সাংবিধানিক অপরাধগুলো করেছেন তার অকাট্য প্রমাণ আজ তদন্তকারী সংস্থার হাতে। বর্তমান সরকারের অন্দরে গুঞ্জন আছে যে রাষ্ট্রপতির ইমিউনিটি বা দায়মুক্তি তুলে নেওয়ার একটি আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। তিনি আজ যে পোশাকে সংসদে ভাষণ দিয়েছেন, আগামীকাল সেই পোশাক পাল্টে জেলখানার কয়েদি পোশাক পরতে হতে পারে। এই সম্ভাবনা কি কেবলই গুঞ্জন, নাকি এটি সেই নীল নকশা যার মাধ্যমে বর্তমান সরকার নিজেকে ফ্যাসিবাদ মুক্ত প্রমাণের জন্য শাহাবুদ্দিন চুপ্পুকে বলি দিতে চায়? গোয়েন্দা সূত্রের খবর অনুযায়ী তারেক রহমানের সরকারের অন্দরমহলে রাষ্ট্রপতির আটকের বিষয়টি এখন আর কোনো নিষিদ্ধ আলোচনা নয়। শাহাবুদ্দিন চুপ্পুর উপর আজ নজরদারি এতটাই বেড়েছে যে সংসদের অধিবেশন শেষে তাকে গোয়েন্দা নজরদারিতে নেওয়ার বিষয়টি এখন সময়ের ব্যাপার। গোয়েন্দা সংস্থাগুলোর কাছে তথ্য আছে যে শাহাবুদ্দিন চুপ্পু গোপনে দেশ ত্যাগের চেষ্টা করছেন। সেই খবর পৌঁছানো মাত্রই তার উপর কড়া নজরদারি বসানো হয়েছে। কারাগারের রুদ্ধদ্বার কক্ষ কি তার জন্য প্রস্তুত? সেই উত্তর লুকিয়ে আছে কেবল আগামীর গর্ভে। তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার এই ইস্যুতে খুবই কৌশলী। তারা রাষ্ট্রপতিকে ব্যবহার করে নিজেদের ইমেজ পরিষ্কার করার চেষ্টা করছে। রাষ্ট্রপতি যখন নিজের ভাষণে শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলছেন, তখন পরোক্ষভাবে তারেক রহমানই লাভবান হচ্ছেন। তবে এটি একটি বিপজ্জনক খেলা, কারণ যে রাষ্ট্রপতি আজ হাসিনাকে প্রত্যাখ্যান করছেন তিনি আগামীকাল সুযোগ পেলে তারেক রহমানকেও একই মুদ্রার উল্টো পিঠে ফেলতে পারেন, যদি তিনি বাঁচতে পারেন। এই পুরো প্রক্রিয়ায় এক ভয়াবহ অনিশ্চয়তা দানা বাঁধছে। সরকার কি তাকে দিয়ে কাজ করিয়ে নিয়ে তারপর ছুঁড়ে ফেলে দেবে, নাকি এটি একটি সাজানো নাটক যেখানে শাহাবুদ্দিন চুপ্পুর জেল খাটা অনিবার্য? তারেক রহমানের পরবর্তী রাজনৈতিক চালে যদি শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত থাকে, তবে সেটি হবে বাংলাদেশের রাজনীতিতে এক অভাবনীয় ঘটনা। তিনি কি শাহাবুদ্দিনকে ব্যবহার করে সেই সব তথ্য হাতিয়ে নিচ্ছেন যা হাসিনা সরকারের আমলে ঘটেছিল? এই রাজনৈতিক জুয়া খেলার পরিণাম কি হবে তা সময় বলে দিবে। এই পুরো ঘটনায় স্পষ্ট যে বাংলাদেশের রাজনীতি এখন এমন এক বিন্দুতে এসে পৌঁছেছে যেখানে কেউ কারো নয়। ক্ষমতার এই গোলকধাঁধায় শাহাবুদ্দিন চুপ্পু আজ কোন ঠাসা? তার চারপাশে এখন কেবল দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার শব্দ। তিনি আটক হতে পারেন যে কোনো মুহূর্তে, এটি এখন সময়ের ব্যাপার মাত্র। শাহাবুদ্দিন চুপ্পুর পতন কেবল একজন ব্যক্তির পতন নয়, এটি হাসিনার সেই লাঠিয়ার বাহিনীর পতন। আন্তর্জাতিক মহল এখন তাকিয়ে আছে শাহাবুদ্দিন চুপ্পুর পরবর্তী পদক্ষেপের দিকে। তিনি কি তার দায় স্বীকার করে পদত্যাগ করবেন, নাকি আইন শৃঙ্খলা বাহিনীর হাতে বন্দী হয়ে তার রাজনৈতিক জীবনের ইতি টানবেন? ভূ রাজনৈতিকভাবে বাংলাদেশ এখন যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, সেখানে রাষ্ট্রপতির মতো পদকে কলঙ্কিত করা কোনো ক্রমেই কাম্য নয়। কিন্তু যা ঘটেছে তা ইতিহাস, আর এই ইতিহাসের পাতা থেকে শাহাবুদ্দিন চুপ্পুর নাম মুছে ফেলা কি আদৌ সম্ভব হবে? সংসদ অধিবেশন ছিল রাজনীতির এক অদ্ভুত সার্কাস। একদিকে রাষ্ট্রপতি হাসিনার নাম মুখে আনতে ভয় পাচ্ছেন না, অন্যদিকে তার নিজের অতীতের প্রতীকী অধ্যাদেশ আজ তদন্তের অধীনে। এই ১৩৩টি অধ্যাদেশ জারি করার সময় তিনি কি ভেবেছিলেন একদিন তাকেই কাঠগড়ায় দাঁড়াতে হবে? তারেক রহমানের সরকার যদি তাকে আটক করে, তবে তা হবে বিএনপির এক বড় ধরনের ক্লিন ইমেজ তৈরির প্রচেষ্টা। তারা দেখাতে চাইবে তারা কোনো ফ্যাসিস্টের সাথে আপোষ করে না। কিন্তু জনগণ কি ভুলবে যে ব্যক্তি আজ হাসিনা সরকারের দোসর হিসাবে অভিযুক্ত, তাকেই এতদিন রাষ্ট্রপতির মতো মর্যাদাপূর্ণ পদে রাখা হয়েছিল? এখানেই লুকিয়ে আছে পর্দার আড়ালের ষড়যন্ত্র। শাহাবুদ্দিন চুপ্পু কি কোনো গোপন তথ্য ফাঁস করার ভয় দেখাচ্ছেন, নাকি তাকে আটকে রেখে সরকার নিজেদের কোনো গোপন অশুভ এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছে? আমাদের অনুসন্ধানী ক্যামেরা এখন নজরে রেখেছে সেই বন্দিশালার দিকে, যেখানে শাহাবুদ্দিন চুপ্পুর জন্য হয়তো প্রস্তুত রাখা হয়েছে কারাগারের রুদ্ধদ্বার কক্ষ। আইনের শাসন কি তবে শেষ পর্যন্ত বিজয় হবে, নাকি এই আটক হবে কেবল রাজনৈতিক প্রতিহিংসার এক নতুন রূপ? রাষ্ট্রপতির বিরুদ্ধে আনা অভিযোগগুলোর আইনি বিশ্লেষণের মাধ্যমে আমরা জানতে পারি রাষ্ট্রদ্রোহিতা এবং গণহত্যাকাণ্ডে প্ররোচনা দেওয়ার মতো গুরুতর ধারা তার উপর প্রযোজ্য হতে পারে। এই আইনের জালে তিনি কতদিন নিজেকে রক্ষা করতে পারবেন, নাকি খুব শীঘ্রই আমরা দেখব তাকে হাতকড়া পরা অবস্থায় আদালতে নিয়ে আসা হচ্ছে? এই দৃশ্যটি কি তবে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক নতুন বাঁক? রাষ্ট্রপতির এই নাটকীয় রূপান্তর কি তাকে বাঁচাতে পারবে, নাকি কারাগারের অন্ধকার কক্ষই হবে তার শেষ ঠিকানা?